হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই সেশনের মধ্যে আমরা আলোচনা করব যে প্রাচীন গণনা পদ্ধতি বা এনশিয়েন্ট কাউন্টিং সিস্টেম। তো এটা জানা কেন প্রয়োজন যে প্রাচীন পদ্ধতিতে কিভাবে আমরা গণনা করতাম আর এখন কিভাবে গণনা করি, সেটার মধ্যে পার্থক্য বা আমরা কতটা উন্নতি সাধন করেছি সেই বিষয়টি বোঝানোর জন্য এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়ের মধ্যে আমাদের থাকছে কিভাবে অ্যাবাকাস আসলো, কোথায় কোথায় অ্যাবাকাস ইউজ হতো, বা অ্যাবাকাস কি, বা লগারিদমিক যে ক্যালকুলেশন সেটা কিভাবে উদ্ভাবন হলো, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো চলো কম্পিউটার স্ক্রিনের মধ্যে এবং ধীরে ধীরে আমরা এটা বোঝার চেষ্টা করি। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ চেষ্টা চালিয়ে গেছে কিভাবে হিসাব নিকাশ সহ অন্যান্য যাবতীয় যে কাজ অতি সহজে করা যায়। প্রাচীন কাল থেকেই মানুষ গণনার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আসছে। এক সময় মানুষ গণনার জন্য নুড়ি, ঝিনুক, দড়ির গিট ইত্যাদি ব্যবহার করত। এখনও আমাদের দেশের গ্রাম অঞ্চলে এমনকি শহর অঞ্চলের মানুষও গণনার জন্য আঙুলের গিট ব্যবহার করি। তো আমরা গুনি যে 1 2 3 4 এইভাবে আমরা গুনতে থাকি না, বা 1 2 3 করে আঙুলের গিট গুনতে থাকি। রোমান ভাষায় নুড়ি যেটা বলি আমরা বাংলাতে, সেটাকে বলা হয় ক্যালকুলি, এবং এই ক্যালকুলি শব্দ থেকেই ক্যালকুলেট শব্দটার উৎপত্তি হয়েছে। এবং ক্যালকুলেট শব্দের অর্থ হলো আমরা জানি গণনা করা। গণনা কার্যের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, গণনার জন্য যে যন্ত্র বা যান্ত্রিক পদ্ধতির ব্যবহারের যে ইতিহাস সেটা শুরু হয়েছিল অ্যাবাকাস যন্ত্র থেকে। স্পেলিং কি? ABACUS, অ্যাবাকাস। তো অ্যাবাকাসটা কি, চলো আমরা এখন সেটা নিয়ে আলোচনা করি। অ্যাবাকাস হচ্ছে সবথেকে প্রাচীন যন্ত্র, গণনা যন্ত্র, যার মধ্যে গুটি বা বার্ডস বা পুঁতি ব্যবহার হতো। এবং এই গুটিগুলো বা পুঁতিগুলো একটা ফ্রেমের উপরে বসানো তারের মধ্যে লাগানো থাকতো, এবং যেটা তুমি পাশের ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের পুঁতি লাগানো থাকতো, যেগুলো অনেক কাঠের হতো, কাঠের পুঁতি ছিল। এবং এটা সময় সময় এই যে পুঁতিগুলো সেগুলো চেঞ্জও হয়েছে পরবর্তী সময়ে। এখনও পৃথিবীর অনেক জায়গায় এই অ্যাবাকাস ব্যবহার করা হয়। অ্যাবাকাস কখন কোন দেশে প্রথম চালু হয়েছিল সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে খ্রিস্টপূর্ব ৫ম অব্দে চীনে অ্যাবাকাসের প্রচলন ছিল বলে অনেকেই মনে করে। প্রাচীন গ্রিসেও এই যন্ত্রের ব্যবহার ছিল, যদিও চীনে অ্যাবাকাসের প্রথম প্রচলন ছিল বলে অনেকেই এটা মনে করে। তবুও ত্রয়োদশ শতাব্দীর আগে এটা কিন্তু চীন দেশে খুব ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। তো পঞ্চদশ শতাব্দীতে এটা জাপানে প্রবর্তিত হয়, এবং তার একটি পরিমার্জিত সংস্করণ ১৯বিংশ শতাব্দীতেও ব্যবহৃত হতো। চীনে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান, SUANPAN। জাপানে এটাকে বলা হয় সরোবান, SOROBAN, এবং রাশিয়াতে এটাকে বলা হয় স্কেটিয়া, SKETIA। তো এই বিভিন্ন দেশ অনুযায়ী কিন্তু অ্যাবাকাসের ধরনও পরিবর্তন হয়েছে, বা এইগুলো যে পুঁতিগুলো ছিল বা যে বার্ডসগুলো বা যে গুটিগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়েছে। চীনে অ্যাবাকাস যন্ত্রের যে দণ্ড ছিল সেইগুলো পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গাতে। পরবর্তী সময়ে এগুলো আমরা জানতে পেরেছি। চীনে যে অ্যাবাকাস যন্ত্র সেটার মধ্যে 7টা দণ্ড থাকে। প্রত্যেকটা দণ্ডের উপরের 2টি করে এবং নিচের দিকে 5টি করে গুটি থাকে, এবং আড়াআড়ি একটা ফ্রেম থাকে যেটা মাঝখানে দেখতে পাচ্ছ। একটি ফ্রেমের সাহায্যে এই যে উপরে যে 2টি এবং নিচে যে 3টি, এটাকে পৃথক করে রাখা হতো। উপরের যে গুটিগুলো ছিল তার মান ছিল 5, এবং নিচে যে গুটিগুলো ছিল তার প্রতিটির মান ছিল 1 করে। উপরের গুটিগুলো উপরের ফ্রেমের দিকে এবং নিচের গুটিগুলোকে নিচের ফ্রেমের দিকে থাকে। এবং গণনা করার সময় উপরের গুটিগুলো মাঝখানে ফ্রেমের দিকে নামিয়ে দেওয়া হতো, এবং নিচের গুটিগুলোকে মাঝখানে ফ্রেমের দিকে উপরে উঠিয়ে দেওয়া হতো। তো এই পদ্ধতিতে গণনাটা করা হতো। এরপর উপরের এবং নিচের যে গুটির মান অনুযায়ী সংখ্যা ধরে গণনার কাজটাকে সম্পন্ন করা হতো। এবং জাপানি যে সরোবান, চীনা সরোবানের বা চীনা অ্যাবাকাসের মতোই, এখানে প্রতিটা দণ্ডে গুটির সংখ্যা মোট 5টি করে ছিল। তার মধ্যে উপরে যে অংশ সেটাতে 1টি এবং নিচের অংশে 4টি করে গুটি থাকতো। এবং উপরের প্রতিটি গুটির মান এখানে 5, এবং নিচের যে গুটিগুলো সেগুলোর মান 1।
এবং গণনা পদ্ধতি একই গণনা পদ্ধতি যেমন অ্যাবাকাসে ইউজ হতো, এখানে জাপানি স্বরগণাধিক একই পদ্ধতিতেই প্রচলন ছিল। এরপরে পরবর্তী যে গণনা পদ্ধতি সেটাকে বলা হয় নেপিয়ারের হার বা নেপিয়ার্স বোন। 1614 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের যে গণিতবিদ জন নেপিয়ার লগারিদমের সারণী তিনি আবিষ্কার করেন। গণনা কৌশলের জন্য এটা ছিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি 1617 সালে দাগ কাটা এবং সংখ্যা বসানো এক প্রকার কাঠি ব্যবহার করে এক ধরনের যন্ত্রাংশ আবিষ্কার করেন। এই কাঠিকেই নেপিয়ারের হার বা নেপিয়ার্সের বোন নামে পরিচিত। মোট 9টি কাঠির গায়ে ক্রম অনুযায়ী সংখ্যা বিন্যাস করা থাকতো এবং গণনার ধরন অনুযায়ী কাঠিগুলোকে পাশাপাশি সাজিয়ে নিয়ে গণনার কাজ করত। তো এক্স্যাক্টলি বলতে পারবো না যে কিভাবে জিনিসটা হতো, তবে কাঠিগুলোকে এটা সাজিয়ে গণনা পদ্ধতিটা তৈরি হয়েছিল এবং তার এই যন্ত্র দিয়ে গুণ, ভাগ এবং বর্গমূল ইত্যাদি নির্ণয় করা হতো। তো নেপিয়ারের লগারিদমের ব্যবহার করে 1630 সালে উইলিয়াম অটরেট প্রথম স্লাইড রুল আবিষ্কার করেন। পরবর্তীতে আইজাক নিউটন, অ্যামিদি মেনহেইম এর উন্নতি সাধন করেন। 1642 সালে 19 বছরের বয়স্ক একজন ফরাসি গণিতবিদ ব্লেইজ পাস্কেল একটি যান্ত্রিক গণনা যন্ত্র তৈরি করেন। পাস্কেলের বাবা ছিলেন শুল্ক বিভাগে একজন কর্মচারী এবং তাকে অনেক বড় এবং কঠিন হিসাবের কাজ করতে হতো। সেই জন্য বাবাকে সাহায্য করার জন্য পাস্কেল একটা যন্ত্র তৈরি করেন। তিনি এই যন্ত্রে গিয়ার চালিত গণনের চাকা ব্যবহার করেন, এক নতুন যুগের সূচনা করেন। তার যন্ত্রে ছিল 8টি চাকা এবং প্রতিটি চাকায় ছিল 10টি করে দাঁত এবং পাস্কেলের এই যন্ত্রে শুধু যোগ ও বিয়োগ করা সম্ভব ছিল। পাস্কেল গণিতে অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি ছিলেন এবং তিনি প্রথম পুনর্যোগের যে মাধ্যমে যে গুণ করা যায় সেই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। পাস্কেলের গণনা যন্ত্র আবিষ্কারের পর থেকে পরবর্তী 300 বৎসর ধরে যত ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র তৈরি করা হয়েছে তাতে গিয়ারের চাকতি বা গিয়ারের চাকা ব্যবহার করা হয়েছে। তো এই ছিল মোটামুটি প্রাচীন গণনা পদ্ধতির ইতিহাস, কিভাবে অ্যাবাকাস ব্যবহার করা হতো, সুয়ানপান, সরোবান বা স্কেটে ইউজ করা হতো এবং নেপিয়ারের বোনস বা নেপিয়ারের হার কিভাবে লগারিদমিক সারণী আবিষ্কার করেন সেই বিষয় নিয়ে আমরা এই পার্টিকুলার সেশনের মধ্যে আলোচনা করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।